বাড়ির কাজের মেয়ের সাথে নিজের প্রাণপ্রিয় স্বামীর ঠোঁটের আলিঙ্গন দেখে যেন পায়ের তলার মাটি সরে গেল অদিতিয়ার। হাত পা ক্রমশ অবশ হয়ে আসে তার। দর্শনদ্রিয় থেকে আপনা আপনি পানি গড়িয়ে পড়ে। এসির মধ্যে থাকার পরেও ললাটে বিন্দু বিন্দু ঘামের মুক্তদানার সৃষ্টি হয়। অদিতিয়া তার গাত্রে পরিধানকৃত শাড়ির আঁচল দ্বারা ললাটের ঘাম মুছে জোরে জোরে শ্বাস টেনে নেয়। মাত্র 3 দিন হয়েছে রহমতপুর গ্রামের চেয়ারম্যান শামসুল জোয়ারদারের ছোট ছেলে ইরহান জোয়ারদারের সাথে অদিতিয়ার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। এখনও দুটো হস্ত মেহেদির গাঢ় লাল রঙে রজ্জিত হয়ে আছে। তনু থেকে কাঁচা হলুদের গন্ধ আসছে। অথচ এরই মধ্যে স্বামীর রঙ্গলীলা দেখতে হলো অদিতিয়াকে। বিয়ের 2 দিন পার হলেও স্বামীকে মাত্র কয়েক ঘন্টার জন্য নিজের কাছে পেয়েছে অদিতিয়া। কিন্তু ইরহান জর্দার তাকে ভালোবেসে তার কাছে আসেনি, এসেছে নিজের শরীরের ক্ষুধা মেটাতে। তবুও অদিতিয়া তার নিয়তিকে মেনে নিয়েছে, কারণ তার দাদি তারা বিবি তাকে বারবার বলে দিয়েছে স্বামী অমূল্য রতন। স্বামী যেমনই হোক স্বামীর সংসারে মানিয়ে নিতে, স্বামী তাকে যেভাবে চাইবে সেভাবে তার নিকট নিজেকে সঁপে দিতে। অদিতি আর বেশিক্ষণ দাঁড়িয়ে স্বামীর রঙ্গলীলা দেখতে পারল না। নিঃশ্বাস ভারী হয়ে এলো তার। অদিতি আর লোচনের পানি মুছে সন্তর্পণের রুম থেকে বের হতে যাওয়ার সময় ভুলবশত তার অস্তলেগের টেবিলের ওপর রাখা ফুলদানির নিচে পড়ে ভেঙে যাওয়ার দরুন বিকট শব্দের সৃষ্টি হয়। সেই শব্দ পেয়ে ইরহানের কার্যে ব্যাঘাত ঘটে। সে তৎক্ষণাৎ কাজের মেয়ে পলিকে ছেড়ে দিয়ে অদিতিয়ার কাছে এসে তাকে জড়িয়ে ধরে তার অধরে হস্ত দ্বারা স্লাইড করতে করতে বলল, ডোন্ট প্যানিক সুন্দরী, টেক ইট ইজ। এই বয়সে এমন একটু আধটু হয়, এটা আমার দোষ না সুন্দরী, আমার বয়সের দোষ। তবে আজ যেটা 2 নয়নে দেখেছ সেটা নিজের মধ্যে সীমাবদ্ধ রেখো। ভুলেও যেন এ কথায় ইজহান জোয়ারদারের কর্ণপাত না হয়। কোনোভাবে যদি ভাইয়া এ ব্যাপারে জানতে পারে তাহলে কিন্তু তোমার সাথে খুব খারাপ কিছু হয়ে যাবে বলে অদিতিয়াকে এক প্রকার ছুঁড়ে ফেলে দিয়ে ইরহান রুম থেকে বেরিয়ে যায়। ইরহানের যাওয়ার পানে তাকিয়ে অদিতিয়া বলল, তুমি আমাকে মিথ্যা আশ্বাস দিয়েছিলে দাদি। তুমি সবসময় বলতে তুই মেলা ভাগ্যবতী রে ধলাবু। তুই আমার নাহাল কালা হসনি, তুই ধলা চামড়া পাইছস। ধলা মায়ে গড়ে বিটা মানসে বহুত ভালোবাসা দেয়। তুই দেহিস ধলাবু, তোর স্বামী তোরে মেলা ভালোবাসা দিবেনি। তোর এই চাঁদের নাহাল বদনখানা দেখলি যে কোনো বিটা মানুষ যুগ যুগ পার করে দিতে পারবি। তুই স্বামী সোহাগা হবি রে ধলাবু। তোমার ভবিষ্যৎবাণী মিথ্যা প্রমাণিত হলো দাদি। আমি পারলাম না আমার সৌন্দর্য দিয়ে বরকে আমার আঁচলের তলায় বেঁধে রাখতে। এটাই যে আমার নিয়তি দাদি। মাত্র 16 বছরে আমার জীবনে যে কত দুর্বিষহ ঘটনা ঘটে গিয়েছে একবারও চেয়ে দেখল না আমার স্বার্থপর বাবা মা। অদিতিয়া খুবই সাধারণ একটা মেয়ে, এতটাই সাধারণ যে সামনে একটা টিকটিকি মারতেও তার হাত কাঁপে। এই সাধারণ মেয়েটার সোনার চামচ মুখে দিয়ে জন্ম হয় মাগুরা জেলার ডুমুরশিয়া গ্রামের খান পরিবারে। অদিতিয়ার বাবা চাচারা মোট 3 ভাই, কিন্তু কারো ঘরে কন্যা সন্তানের জন্ম হয়নি। খানবংশী অদিতিয়া প্রথম কন্যা হওয়ার সংবাদে সবাই যেন আসমানের চন্দ্র হাতে পায়। আনন্দে উৎসবে মেতে ওঠে গোটা পরিবার। পুরো গ্রামে মিষ্টি বিতরণ করা হয়। অদিতিয়ার বাবা আজমল খান তার কন্যাকে কোলে তুলে নিয়ে কপালে চুম্বন দিয়ে মেয়ের নাম দেন অদিতিয়া। আস্তে আস্তে ছোট্ট অদিতিয়া সবার আদর স্নেহে বড় হতে থাকে। কিন্তু সে আদর ভালোবাসা বেশি দিন তার জীবনে স্থায়ী হয় না। অদিতিয়া যখন 7 বছরের তখন অদিতিয়ার বাবা মায়ের রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়। সেটা আদৌ অ্যাক্সিডেন্ট না খুন ছিল সেটা বোধগম্য হয় না ছোট্ট অদিতিয়ার। বাবা মায়ের মৃত্যুর পর যেন অদিতিয়ার চাচাদের আসল চেহারা তার সামনে প্রদর্শিত হয়। যে চাচাদের চোখে এতদিন ভালোবাসা দেখতে পেয়েছে সে চোখে যেন অদিতিয়া ঘৃণা লালসা দেখতে পায়। অদিতিয়ার বাবার কোটি কোটি টাকার সম্পদ তারা আত্মসাৎ করে নিজেদের করে নেয়। সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেওয়া মেয়েটার জীবনের কালো অধ্যায় শুরু হয়। একি তিয়া, তুমি ফ্লোরে বসে রয়েছ কেন? শরীর খারাপ করছে? শামসুল জোয়ারদারের বড় ছেলে অর্থাৎ ইজহান জোয়ারদারের স্ত্রী জাডার প্রশ্নে অতীত থেকে বেরিয়ে আসে অদিতিয়া। যারা অদিতিয়াকে আদর করে তিয়া বলে ডাকে। সম্পর্কে সে অদিতিয়ার বড় যা হলেও অদিতিয়াকে সে নিজের বোনের থেকেও বেশি ভালোবাসে। এই 3 দিনে মানুষটা অদিতিয়ার কোমল হৃদয়ে জায়গা দখল করে নিয়েছে। মানুষটাকে দেখা মাত্রই অদিতিয়া কাল বিলম্ব না করে যারাকে জড়িয়ে ধরে বলল, আমার সাথে কেন সবসময় খারাপ হয় আপু?
আমি কি জীবনে কখনো সুখের নাগাল পাবো না? জানি না রে বোন। আমি বুঝতে পারছি না তোর চাচারা কিভাবে তোমাকে একটা নরকের মধ্যে ঠেলে দিল। তোমাকে বিয়ে দেওয়ার আগে তাদের অন্তত একটা বাড়ির জন্য হলেও ইরহানের ব্যাপারে খোঁজ খবর নেওয়া উচিত ছিল। শুনেছি ইরহানের নামে অনেকগুলো কেস আছে, যার মধ্যে রেপ কেসও আছে কয়েকটা। কিন্তু শামসুল জোয়ারদার নিজের ক্ষমতা আর টাকার জোরে সেগুলোকে ধামাচাপা দিয়ে রেখেছে। তুমি এসব কথা ভুলেও কারো সামনে বলো না, তাহলে শামসুল জোয়ারদার তৎক্ষণাৎ তোমার জিভ কর্তন করে নেবে। 5 বছর হলো আমি এই পরিবারে বউ হয়ে এসেছি, কিন্তু আজও এই পরিবারের রহস্য উদ্ঘাটন করতে পারিনি। মাঝে মাঝে ভাবি, ইজহানের মধ্যে কি সত্যি শামসুল জোয়ারদারের রক্ত প্রবাহিত হয়েছে? ইজহান ইরহান দুজন আপন ভাই হবার পরেও দুজন যেন দুই মেরুর। সত্যি, হাতের 5টা আঙ্গুল কখনো সমান হয় না। যদিও তুমি ইরহানের বিবাহিত স্ত্রী, আমাকে বলতে হচ্ছে, ইরহানের মধ্যে আমি কখনো কোনো মানুষের বৈশিষ্ট্য পাইনি। সবুর করো, আস্তে আস্তে সবার আসল চেহারা তোমার সামনে আসবে। তুমি অনেক ভাগ্যবতী আপু, ভাইয়ের মতো একটা ছেলেকে নিজের জীবনসঙ্গী হিসেবে পেয়েছ। সত্যি যারা মেয়েটা অনেক ভাগ্যবতী। তবে ইজহানকে পেতে যারার অনেক ঝড়ঝাপটা সহ্য করতে হয়েছে। ইজহান পেশায় একজন পুলিশ অফিসার, যদিও তার পুলিশের চাকরি করার কোনো ইচ্ছা ছিল না। কিন্তু শামসুল জোয়ারদার নিজের ভেতর মজবুত করার জন্য তার বড় ছেলেকে পুলিশ অফিসার বানিয়েছেন। তার পোস্টিং হয় বরিশালে। পুলিশে জয়েন করার পর ইজহান শতদর ন্যায়পরায়ণতার সাথে কাজ করতে থাকে। তার কাজ দেখে ওপর মহলও সন্তুষ্ট হয়। একের পর এক কেস সলভ করে প্রশংসায় ভাসতে থাকে ইজহান। যথারীতি ইজহান নিজের ডিউটি শেষ করে ফর্মাল ড্রেস পরে বাড়ির সবার জন্য শপিংয়ের উদ্দেশ্যে গাড়ি নিয়ে বের হয়। বাড়ির প্রত্যেকটা সদস্যের জন্য কিছু না কিছু ক্রয় করে ইজহান, যার দরুন বেশ রাত হয়ে যায় তার। সে ভেবেছিল আজকেই রহমতপুরের উদ্দেশ্যে রওনা দিবে, কিন্তু অনেক রাত হয়ে যাওয়ায় ইজহান সকালে গ্রামে যাওয়ার মনস্থির করে। শুনশান রাস্তায় ইজহান ড্রাইভ করছে। মাঝে মধ্যে শীতল বাতাসে তার গা শিউরে উঠছে। ব্যাপারটা মন্দ লাগছে না ইজহানের। সে ড্রাইভ করছে আর গুনগুন করে গান গাইছে। হঠাৎ কোথা থেকে যেন একটা মেয়ে তার গাড়ির সামনে এসে পড়ে। ইজহান অতি দ্রুত ব্রেক নেয়। মেয়েটা হুট করে যেভাবে তার গাড়ির সামনে এসে পড়েছে, মুহূর্তের মধ্যে কোনো অঘটন ঘটে যেতে পারত। ইজহান কাল বিলম্ব না করে গাড়ি থেকে বেরিয়ে দেখে মেয়েটা কালো বোরকা দ্বারা আপাদমস্তক ঢেকে রেখেছে। শুধুমাত্র তার মায়াবী কাজলরাঙা চোখ দুটো দেখা যাচ্ছে, যে চোখে নিজের সর্বনাশ দেখতে পেল ইজহান। ইজহান কিছু বলার আগে মেয়েটা ইজহানের বুকে ঢলে পড়ল। হে মিস বোরকাওয়ালি, কি হলো আপনার? চোখ খুলুন মিস। আমি বাঘ না ভাল্লুক যে আমাকে দেখা মাত্রই আপনি সেন্সলেস হয়ে গেলেন? ইজহান কয়েকবার মেয়েটাকে ডাকল, কিন্তু তার থেকে কোনো রেসপন্স পেল না। ইজহান কি করবে বুঝতে না পেরে মেয়েটাকে পাজা কোলে তুলে গাড়িতে নিয়ে বসিয়ে দিয়ে চোখে মুখে পানি ছিটা দিতেই মেয়েটা তড়িঘড়ি করে উঠে অকস্মাৎ তার সামনে ইজহানকে ঝুঁকে থাকতে দেখে কিছুটা শঙ্কিত হয়ে উঠল। তার চোখে মুখে আতঙ্কের ছাপ দেখে ইজহান বলল, আমাকে দেখে ভীত হওয়ার কোনো কারণ নেই মিস। আমি জনগণের সেবক। সাধারণ জনগণের নিরাপত্তা দেওয়াই আমার কাজ। বিশ্বাস রাখতে পারেন আমার ওপর। ইজহানের কথায় মেয়েটা স্বস্তির নিঃশ্বাস ফেলে মাথা থেকে হিজাবটা খুলে ফেলল। তৎক্ষণাৎ মেয়েটার ঘন কালো কেশ এদিক ওদিক ছড়িয়ে পড়ল। সেই সাথে বেরিয়ে এলো তার মায়াবী বদনখানা। মেয়েটার চুলগুলো হাত খোপা করে নিঃসংকোচে বলল, পানি হবে আপনার কাছে? প্রচণ্ড তিয়াসা পেয়েছে। ইজহান পানির বোতল এগিয়ে দিতেই মেয়েটা ঢকঢক করে বোতলের পানি পুরোটাই শেষ করে দিয়ে তার গাত্রে পরিধানকৃত বোরকাটা খুলে ফেলে দিল। মেয়েটাকে বোরকাবিহীন দেখে চক্ষু চড়গাছ হয়ে উঠল ইজহানের। মেয়েটার গাত্রে লাল বেনারসি জড়ানো হয়েছে, গলায় কানে স্বর্ণের গহনা। মেহেদি রাঙা হস্তে চুরির ঝনঝন শব্দে চারিপাশ মুখরিত হয়ে উঠেছে। সর্বোপরি মেয়েটাকে দেখলেই বোঝাই যাচ্ছে সে বিয়ের আসর ছেড়ে পালিয়ে এসেছে। ইজহান গলা খাকারি দিয়ে বলল, বিয়ের আসর ছেড়ে পালিয়েছেন কেন মিস? সে তখন থেকে কি মিস মিস করছেন? হ্যাঁ, আমার সুন্দর একটা নাম আছে, আমি যারা, কোনো মিস ফিস না। তো মিস যারা বয়ফ্রেন্ডের জন্য বিয়ের আসর ছেড়ে পালিয়েছেন বুঝি? কিন্তু যার জন্য পালিয়েছেন সে আপনাকে ধোঁকা দিয়েছে, তাই তো? বুঝতে পেরেছি। পালানোর সময় আমাদের আবেগ কাজ করছে, বিবেক না।
একবারও ভেবে দেখেননি আপনি বিয়ের আসর ছেড়ে পালালে আপনার বাবা মায়ের কি অবস্থা হবে? যে বাবা মা আপনাকে এতগুলো বছর আদর স্নেহ দিয়ে বড় করলো, তাদের মুখে চুনকানি মেখে আপনি ক্ষণিকের ভালোবাসার পেছনে ছুটলেন। আপনার বাসার অ্যাড্রেস বলুন, আমি আপনাকে আপনার বাসায় পৌঁছে দিয়ে আসছি। ইজানের কথাটা শোনা মাত্রই যারার চোখে মুখে আতঙ্কের ছাপ ফুটে উঠল। যারা চটজলদি গাড়ি থেকে নেমে অনেকটা অস্ফুট স্বরে বলল, যে নরক যন্ত্রণা থেকে আমি বেরিয়ে এসেছি সেখানে আর কিছুতেই ফিরব না আমি। যারাকে গাড়ি থেকে নামতে দেখে ইজান দৌড়ে গিয়ে পেছন থেকে যারার হাত ধরে বলল, সরি এভাবে আপনাকে আটকানোর জন্য। এই মধ্যে রজনীতে আমি একজন পুলিশ অফিসার হয়ে আপনাকে একা ছেড়ে দিতে পারি না। আপনি প্লিজ আপনার বাসার অ্যাড্রেসটা দিন। আর দিলেও কোনো সমস্যা নেই, কারণ আইনের হাত খুব লম্বা। বাসা থাকলে তবে তো অ্যাড্রেস দিব। যেখানে বসবাস করি তাকে আদৌ বাসা বলা হয় কিনা জানা নেই আমার। অন্য সবাই সেটাকে বাসা বললেও আমার কাছে সেটা একটা নরক মাত্র, যেখানে থেকে প্রতিনিয়ত নরক যন্ত্রণা ভোগ করতে হয়েছে। শুনেছি আমার জন্মের সময় নাকি আমার মা মারা যান। মায়ের মৃত্যুর 1 মাস পর বাবা দ্বিতীয় বিয়ে করে আমার জন্য মা নিয়ে আসেন। কিন্তু সে মা ছিল না, ছিল মা নামের কলঙ্ক। তিনি থাকতেও আমি কাজের খালার কাছে বড় হয়েছি। আমার তথাকথিত সৎমা একজন পটিস্টিউট ছিলেন, যেটা বাবা তাদের বিয়ের পরে জানতে পারে। তিনি ছলে বলে কৌশলে বাবার সমস্ত সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স সব নিজের নামে করে নিয়ে আমার চোখের সামনে আমার বাবা হত্যা করেছে ওই ডাইনি মহিলা। আমি আমার বাবাকে চোখের সামনে ছটফট করতে দেখেও কিছু করতে পারিনি, কারণ আমাকে ব্ল্যাকমেল করে আমার হাত দিয়ে বাবাকে খুন করা হয়েছিল। বাবার মৃত্যুর পর তার অত্যাচার আরও বাড়তে লাগলো। বাসিগৃহ হয়ে উঠল একটা আড্ডাখানা। আজে বাজে ছেলে মেয়েদের আনাগোনা শুরু হলো বাড়িতে। রাতভর পার্টি, ড্রিঙ্কস, অনৈতিক কার্যকলাপ চলত। তিনি চাইতেন আমিও এই পথের পথিক হই, কিন্তু আমি নিজেকে যথাসম্ভব তাদের থেকে নিজেকে লুকিয়ে রাখতাম। এভাবেই চলছিল আমার জীবন। অকস্মাৎ একদিন আমি আমার সৎ মায়ের পার্টনারের সামনে পড়ে যাই। এরপর থেকে তাদের কুদৃষ্টি পড়ে আমার ওপর। আমি সৎ মায়ের কাছে হাত জোর করে বলি, আমি আপনার মেয়ের মতো, প্লিজ আমাকে এসবের মধ্যে জড়াবেন না। আমাকে আপনি মুক্তি দিন, আমি এই শহর ছেড়ে অনেক দূরে চলে যাব। তিনি কিছুটা ভেবে বললেন, তুমি আমার মেয়ের মতো না, আমার মেয়েই তো। আমি তো ভুলে গিয়েছিলাম আমার মেয়েটা বড় হয়েছে, তাকে বিয়ে দিতে হবে। তুমি যেহেতু এই বাড়িতে থাকতে চাইছো না, ঠিক আছে, আমি মা হয়ে তোমার অনুরোধ কিভাবে ফেলে দেই বলো। বিয়ের জন্য তৈরি হও মা, এই শুক্রবারে তোমার বিয়ে। বড়লোক বাপের একমাত্র ছেলে, একদম রাজরানী হয়ে থাকবে তুমি। আর যদি বিয়েতে রাজি না হও, এতে আমার কোনো সমস্যা নাই। বিয়ে না করলে তোমার এ বাড়িতেই থাকতে হবে। তখন তোমার সাথে যদি কোনো অঘটন ঘটে যায়, এর জন্য কিন্তু আমি দায়ী থাকব না। সেদিন নিজেকে নরপশুদের হাত থেকে বাঁচতে আমি বিয়েতে রাজি হয়ে যাই। কিন্তু পরে জানতে পারি, যার সাথে বিয়ে ঠিক হয়েছে তার ঘরে আরো 2টা বউ বাচ্চা রয়েছে। যথারীতি বিয়ের দিন উপস্থিত হয়। আমাকে জোর করে পার্লারের মেয়েরা এসে সাজিয়ে দেয়। বিয়ে নিয়ে একটা মেয়ের অনেক স্বপ্ন থাকে, কিন্তু আমি পাথর হয়ে গিয়েছিলাম। আমার মধ্যে কোনো অনুভূতি কাজ করছিল না। আমি যে কোনো কিছুর বিনিময়ে নরক যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাচ্ছিলাম। আর সকল দুঃখ, কষ্ট, যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার একটাই রাস্তা, মৃত্যু। নিজেকে নিজের হস্তে শেষ করে দেওয়ার জন্য চোখ বন্ধ করে হাতের উপর ব্লেড নিয়ে টান দিব। আর তখনই আমাদের বাড়ির কাজের মহিলা রহিমা খালা, যার গায়ে আমি মায়ের গন্ধ পেতাম, খালার স্বামী সন্তান ছিল না। মূলত খালা আমার জন্যেই আমাদের বাড়িতে পড়ে থাকত। খালা আমার হাত থেকে ব্লেড ফেলে দিয়ে আমার হস্তে বোরখা ধরিয়ে দিয়ে বলল, আমি অনেকদিন ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম, কবে তোকে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারবো। অবশেষে আজ সেই সুযোগ এসেছে। সবাই বরপক্ষের লোকদের নিয়ে ব্যস্ত আছে, এখনই সুযোগ। তুই ঝটপট এই বোরকাটা গাত্রে পরিধান করে নে, আর পেছন দরজা দিয়ে বেরিয়ে যা। না হলে ওরা তোকে বাঁচতে দিবে না মা। কিন্তু খালা, ওই মহিলা যদি জানতে পারে তুমি আমাকে পালাতে সাহায্য করেছ, তাহলে তোমাকে সে ছেড়ে দিবে না। আমার কথা তোর ভাবতে হবে না, তুই তোর নিজের কথা ভাব। আমি তোর মাকে কথা দিয়েছিলাম, আমি তোর খেয়াল রাখব, তোকে ভালো রাখব।
আজ তোর জন্য যদি আমার মৃত্যু হয়, হোক, এতে আমার কোনো আফসোস থাকবে না। তুই কথা না বাড়িয়ে ঝটপট বোরকাটা পরিধান কর। আমি খালার কথা মতো বোরকা পরিধান করে পেছন দরজা দিয়ে বেরিয়ে আসি। কিন্তু কোথায় যাব বুঝতে পারছিলাম না। অকস্মাৎ একটা বাস এসে সামনে দাঁড়ায়। আমি কিছু না ভেবেই বাসে উঠে পড়ি। কিন্তু বাস থেকে নামতেই কিছু বকাটে ছেলের কবলে পড়ি। তাদের হাত থেকে নিজেকে বাঁচাতে দৌড়াতে শুরু করি। আজ সারাদিন নিজের উপর অনেক ধকল গিয়েছে, যার জন্য একসময় নিজেকে আর ধরে রাখতে পারি না। চোখে মুখে আধার নেমে আসে। এরপর আর কিছু স্মরণে নেই। চোখ খুলে আপনাকেই দেখতে পাই। সবকিছু শুনে যেন ইজহান বাকরুদ্ধ হয়ে গেল। সে সন্তর্পণে জারার হস্ত দুটো নিজের হস্তের মধ্যে নিয়ে বলল, আমাকে বিয়ে করবেন মিস। আমি বুঝতে পারছি আপনার জীবনে অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয়েছে। একবার আমার হয়ে দেখুন, আমি আপনার সমস্ত দুঃখ কষ্ট ভুলিয়ে দেব। কোনো দুঃখ কষ্ট আপনাকে স্পর্শ করতে পারবে না। বলুন না মিস, বিয়ে করবেন আমাকে? ইজহানের মুখে বিয়ের কথা শুনে বাকরুদ্ধ হয়ে গেল যারা। সে ভাবতেও পারেনি তার সবকিছু জানার পরেও একজন পুলিশ অফিসার তাকে বিয়ে করতে চাইবে। যারার থেকে কোনো রেসপন্স না পেয়ে ইজহান বলল, আমি কিন্তু এখনো আমার প্রশ্নের উত্তর পাইনি। চুপ করে থাকা সম্মতির লক্ষণ। তবে কি আমি ধরে নেব আপনি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করেছেন? আপনি আমার সাথে মজা করছেন, তাই না? আমার অসহায়ত্বের সুযোগ নিতে চাইছেন? এমনটা মনে হবার কারণ কি? আপনি একজন পুলিশ অফিসার, দেখতেও মাশাল্লাহ। আপনার জন্য মেয়ের অভাব হবে না। আপনি কেন আমার মতো একটা এতিম মেয়েকে স্বেচ্ছায় বিয়ে করতে চাইবেন? যদি বলি ভালোবেসে বিয়ে করতে চাইছি, সেটা বিশ্বাস করবেন? জানেন, ভালোবাসা কখনো বলে কয়ে আসে না, হুট করে হয়ে যায়। যেমনটা আপনাকে প্রথমবার দেখে আমার হয়েছিল। আপনার ওই কাজল কালো চোখে আমি আমার সর্বনাশ দেখতে পেয়েছিলাম। কয়েক মুহূর্তের ব্যবধানে আমার হৃদয় হরণ করে নিয়েছিলেন আপনি। আমি চাইলে আপনাকে প্রেমের প্রস্তাব দিতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। আমি আপনাকে আমার নিজের করে পেতে চাই, একান্তই নিজের। সেদিন যারা এক বাক্যে ইজহানের কথা মেনে নেয়, ইজহান কালম বিলম্ব না করে পরের দিন তাদের বিবাহ সম্পন্ন করে যারাকে নিয়ে গ্রামে চলে আসে। মুহূর্তের মধ্যে ইজহানের বিয়ের খবর গ্রামে ছড়িয়ে পড়ে। শামচুল জোয়ারদারে তাদের বিবাহ মানতে নারাজ হন। তিনি তার এমপি বন্ধু সাইফুল শিকদারের মেয়ের সাথে ইজহানের বিয়ে দিতে চেয়েছিলেন, নিজের স্বার্থ লাভের জন্য। কিন্তু ইজহান তার পরিকল্পনায় জল ঢেলে দেওয়ার ইজহানের ওপর ক্ষিপ্ত হয়ে যান তিনি। তিনি ইজহানকে সোজাসুজি বলে দেন, এই মেয়ে শামচুল জর্দারের পুত্রবধূ হবার যোগ্যতা রাখে না। আমি কোনোদিনও এই মেয়েকে আমার পুত্রবধূ হিসেবে মেনে নেব না। আমার বাড়িতে এই মেয়ের কোনো জায়গা হবে না। শামচুল জোয়ারদারের কথা শুনে লজ্জায় অপমানে জারার মাথা নিচু হয়ে যায়। দর্শন্দ্রিয় থেকে আপনা আপনি পানি গড়িয়ে পড়ে। যা দেখে ইজহান বলল, সে আমার বিবাহিত স্ত্রী, আমার জীবন সঙ্গী, আমার অর্ধাঙ্গিনী। যে বাড়িতে আমার অর্ধাঙ্গিনীর ঠাঁই মিলবে না, সে বাড়িতে আমিও থাকব না, বলে ইজহান জারাকে নিয়ে বেরিয়ে আসে। ইজহানকে বেরিয়ে আসতে দেখে তার মা মুক্তি বেগম ইজহানের বাবার কাছে হাত জোড় করে বললেন, আপনি এত নিষ্ঠুর হবে না। আমার ছেলেটা চলে যাচ্ছে আমাদের ছেড়ে, দয়া করে আপনি তাকে আটকান। প্রত্যুত্তরে শামচুল জোয়ারদার কিছু না বলে হনহন করে হেঁটে নিজের রুমে চলে যান। ইজহান জারাকে নিয়ে তার কর্মস্থল বরিশাল আসে। সেখানে তারা একটা ভাড়া বাড়িতে নিজেদের দাম্পত্য জীবন শুরু করে। বেশ সুখে শান্তিতে দিন পার হয় তাদের। ইজহানের এত ভালোবাসা দেখে যারার মনে ভয় হয়। সেভাবে তার মতো অভাগীর কপালে এত সুখ সইবে তো? দেখতে দেখতে ইজহান জারার দাম্পত্য জীবনের 2টা বছর অতিবাহিত হয়ে যায়। অকস্মাৎ যারা একদিন বুঝতে পারে তার মধ্যে ছোট্ট একটা প্রাণ বেড়ে উঠছে। সেই ইজহানের বাচ্চার মা হতে চলেছে। নিজের বংশ বৃদ্ধির সংবাদ পেয়ে শামসুল জোয়ারদার আর রাগান্বিত হয়ে থাকতে পারেন না ছেলে আর ছেলের বইয়ের ওপর। যারাকে নিজের বাড়িতে নিয়ে আসেন শামসুল জোয়ারদার। নিজের ভুলের জন্য তিনি অনুতপ্ত হন। কিন্তু সেবার জারার বাচ্চাটা মিসক্যারেজ হয়ে যায়। যারাও কোনো কারণবশত গ্রামে থাকতে চায় না, তাই সে ইজহানের কাছে ফিরে আসে। এরপর আরও 2টা বছর কেটে যায়। যারা আবারও কনসেপ্ট করে। এরই মধ্যে আবার ইরহানের বিয়ের খবর পায়।
ইরহানের বিয়ে উপলক্ষে যারা ইজহান দুজনে রহমতপুরে এসেছিল, কিন্তু ইজহানের ছুটি না থাকায় সে বরিশাল ফিরে গেছে। যারাও ফিরে যেতে চেয়েছিল, কিন্তু অদিতিয়ার মতো মিষ্টি একটা বোন পেয়ে সে কিছুদিন গ্রামে থাকার মনস্থির করে। ধরনীর বুকে আধার নেমে এসেছে। শামসুল জর্দারের স্ত্রী মুক্তি বেগম সহ তার দুই যা মিলে রসাই ঘরে মাটির উনুনে রাতে রান্না করছিলেন। মাটির উনুনের রান্না ছাড়া শামসুল জর্দার খেতে পারেন না। গ্যাসে রান্না করা খাবার খেলে তার নাকি পেটের ব্যামো হয়। তার কড়া নির্দেশ, মাটির উনুন ছাড়া খাবার পাক করা যাবে না। বাড়ির বউরাও তার নির্দেশ অনুযায়ী 3 বেলা মাটির উনুনে রান্না করে। তারা 3 যা মিলে রান্না করছিল আর নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছিল। অদিতি একটা টুল পেতে বসে নীরব দর্শকের মতো তাদের গল্প শুনছিল। অকস্মাৎ সেখানে শামসুল জোয়ারদারের জননী জরিনা বেগম উপস্থিত হয়। তিনি অদিতাকে বসে থাকতে দেখে কর্কশ কণ্ঠে বলল, হ্যাঁ গো বউ, বউ, পোলারে বিয়ে করাইছ কি নিজে রান্ধাবারে খাওয়ানোর লাইগা? তোমরা কাম করছো আর হে বউ বিবি হয়ে বসে রইছে? হ্যাঁ, এক বউ তো আমার নাতনিরে বস কইরা শহরে বইয়া ঠ্যাঙের উপরে ঠ্যাং তোলা খায়। এইটারে যদি আশকারা দেও, হে গতর নাড়ায় খাইতে চাইবে না। গতরে তেল চর্বি জৈমা যাইব। জরিনা বেগমের কথা শুনে মুক্তি বেগম বলল, ও মা মরা বাচ্চা একটা মেয়ে আম্মা, ছোটবেলা থেকে দাদির কাছে বড় হয়েছে। আমি ওকে আমার মেয়ে করে এ বাড়িতে নিয়ে এসেছি, কাজের মেয়ে করে না আম্মা। তাছাড়া আমাদের বাড়ির নিয়ম কানুন এখনো অজানা ওর। কিছুদিন যাক, মেয়েটা আমাদের সাথে মানিয়ে নি, তারপর সব ঠিক হয়ে যাবে আম্মা। মুক্তির কথা শুনে জরিনা বেগম নিজের মতো বকবক করতে করতে নিজের রুমে চলে গেল। তিনি যেতেই মুক্তি অদিতিয়ার কাছে এসে বলল, মায়ের কথায় কিছু মনে করো না। আগেকার দিনের মানুষ তো। দাদির কথায় আমি কিছু মনে করিনি আম্মা। দাদির বয়সে আমারও বউ আছে। বউ আমাকে খুব ভালোবাসে। আমি আমার বউ আর তাকে আলাদা করে দেখি না আম্মা। যাই হোক, আমি কি আপনাদের কোনো কাজে সাহায্য করব? তার কোনো প্রয়োজন নেই। তুমি বরং আমাদের রান্না করা দেখে শিখো। যারা তো গ্রামে থাকবে না, কিছুদিন পর শহরে চলে যাবে। আমার পরে তোমাকে সংসারের হাল ধরতে হবে। তাই সবকিছু মনোযোগ দিয়ে দেখে শিখো। ঠিক আছে আম্মা, বলে অদিতিয়া ঠায় সেখানেই বসে রইল। এরই মধ্যে দূরের মসজিদ থেকে মাগরিবের আজানের মিষ্টি ধ্বনি ভেসে আসলো। আজান শোনা মাত্রই অদিতিয়া নিজের রুমে এসে ওয়াশরুমে গিয়ে উজু করে মাগরিবের সালাত আদায় করে জায়নামাজ গুছিয়ে রেখে রুমের বাইরে পা বাড়ানোর আগেই কাজের মেয়ে পলি এসে অদিতিয়ার পা জড়িয়ে ধরে অশ্রু বর্ষণ করে বলল, আমাকে আপনি মাফ করে দেন ভাবি। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি কি করব বুঝতে পারছি না ভাবি। আমার যে মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই। আমি যে কলঙ্কিনী, সারা অঙ্গে কলঙ্কের বোঝা বয়ে নিয়ে বেড়াতে পারছি না আমি। আহ পলি, কি করছোটা কি? পাছর আমার, কি হয়েছে আমাকে খুলে বলো। আমি ইরহান ভাইজানের বাচ্চার মা হতে চলেছি ভাবি। অবিবাহিত একটা মেয়ের প্রেগনেন্ট হওয়ার মতো পাপবোধ হয় এই ধরনীতে দ্বিতীয় আর কিছু নেই। সেই পাপ আমি নিজেই করে ফেলেছি। 2 মাস পিরিয়ড মিস হওয়া, মাথা ঘোরানো, বমি হয়ে ভরকে গিয়েছিলাম আমি। বুঝতে পারছিলাম না কি করব, কার কাছে সাহায্য চাইব। পরে আমার ছোটবেলার বান্ধবী শেফালির কথা মনে পড়ল। ও একটা হসপিটালে আয়ার কাজ করে। ওর সাহায্য নিয়ে পরীক্ষা করে জানতে পারলাম আমি মা হতে চলেছি। আমার মধ্যে ছোট্ট একটা প্রাণ, ইরহান ভাইজানের অংশ বেড়ে উঠছে। পরের মুখ থেকে কথাটা শুনে যেন অদিতিয়ার মনে হলো তার চারপাশ দিয়ে পুরো ধরনেই ঘুরছে। অদিতিয়া মনে মনে বলল, কয়েক ঘন্টা আগে স্বচোখে স্বামীর রঙ্গলীলা দেখলাম, এখন আবার এই সংবাদ। না জানি নিজের স্বামীর সম্পর্কে আরো কত অজানা তথ্য রয়েছে। যেখানে মেয়েরা স্বামী নামক ব্যক্তিটার আশেপাশে কোনো মেয়েকে সহ্য করতে পারে না, তার ভাগ কাউকেই দিতে চায় না, সেখানে আমার স্বামীর সন্তানের মা অন্য কেউ হতে যাচ্ছে। ছি, ভাবতেই ঘৃণা লাগছে। ওই অমনুষ্টার নোংরা হস্ত আমার শরীরে বিচরণ করছে। অদিতিয়া আর কিছু ভাবতে পারল না। লোচনে আধার নেমে এলো তার। স্বামী নামক ব্যক্তিটার প্রতি সমস্ত ভক্তি, শ্রদ্ধা এক নিমিষে ঘৃণাতে পরিণত হল। অদিতিয়া নিজেকে সামলে নিয়ে বলল, কতদিন চলছে এসব? নিশ্চয়ই 2-1 দিনে এমনটা হয়নি। আমি তো ভেবেছিলাম তোমরা শুধুমাত্র অধরে অধরে সীমাবদ্ধ ছিলে। এখন তো দেখছি
জল অনেক দিন পর্যন্ত গড়িয়ে গিয়েছে। আমি জানি ভাবি, আপনি আমাকে খারাপ মেয়ে মনে করছেন। অবশ্যই এটা মনে হওয়া অস্বাভাবিক কিছু নয়। আপনার জায়গায় আমি থাকলে হয়তো এমনটাই মনে করতাম। কিন্তু ভাবি, আমি অপারগ ছিলাম। অন্যদের মতো আমারও একটা সুখের সংসার ছিল ভাবি, যেখানে আব্বা মা ভাই বোন নিয়ে আমার বাস ছিল। আব্বা কৃষিকাজ করত। কৃষির উপর নির্ভর করে আমাদের ৫ সদস্যের ছোট্ট সংসার খুব ভালোভাবে চলত। মাসে ২-৩ দিন আমরা গোস্ত মাছ খেতাম। আর সেদিনগুলো আমাদের কাছে ঈদের দিন মনে হতো। আমি দুপুর থেকে ঘরদোর পরিষ্কার করতাম। ৩ ভাই বোনে ভালো জামা পরতাম। বাড়িতে বিদ্যুৎ ছিল না। মা ল্যাম্প জ্বালিয়ে রান্না করত। আর আমরা ৩ ভাই বোন উনুনের কাছে গোল হয়ে বসে পড়াশোনা করতাম। রান্না শেষ হলে রাতে যখন খেতে বসতাম, তখন আমাদের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেত। মা কাকে বেশি গোস্তের টুকরা দিল, কাকে বেশি আলু দিল, কাকে বড় মাছের টুকরো দিল, এসব নিয়ে ৩ ভাই বোনের মধ্যে এক প্রকার ঝগড়া মারামারি শুরু হয়ে যেত। আব্বা এসব দেখে মুচকি এসে বলতো, তোরা দাড়িপাল্লা এনে ওজন করে দেয়, কার বেশি হয়েছে, কার কম হয়েছে। সব মিলিয়ে ভালোই চলছিল আমাদের সংসার। তখন আমি ক্লাস 8-এ পড়তাম। আমার ভাই ক্লাস 4-এ পড়তো। আর বোনটা সবার ছোট ছিল, মাত্র 3 বছরের। পড়াশোনায় বেশ ভালো ছিলাম আমি। প্রাইভেট পড়ার মতো সামর্থ্য ছিল না। আমার বান্ধবী মারিয়ার বাবা আমাদের ক্লাস টিচার ছিল। মাঝে মাঝে কোনো পড়া না বুঝলে আমি মারিয়াদের বাড়ি গিয়ে স্যারের থেকে পড়া বুঝে আসতাম। আবার মারিয়ার থেকে বিভিন্ন নোটস এনেও পড়তাম। দিনটা ছিল শুক্রবার। শনিবারে আমাদের একটা পরীক্ষা নেবার কথা ছিল, কিন্তু আমি একটা ম্যাথে আটকা পড়ে গিয়েছিলাম। এই জন্যই আমি আমার ভাই পাভেলকে নিয়ে মারিয়াদের বাড়ি আসি কিছু ম্যাথ বোঝার জন্য। এক পর্যায়ে গল্প পড়াশোনার মধ্য দিয়ে কখন যে ধরনের বুকে আধার নেমে আসে বুঝতে পারিনি। সন্ধ্যা হয়ে যাওয়ায় স্যার আমাদের বাড়িতে আসতে দেয় না। রাতের খাওয়া দাওয়া শেষ করে আমি আর ভাই সেখানে রাত্রি যাপন করি। ভোরের আলো ফুটলে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হই। বাড়ির কাছাকাছি আসতেই নাকে কেমন যেন পোড়া পোড়া গন্ধ পায়। আর একটু সামনে আগাতেই দেখি বাড়ির আঙ্গিনায় মানুষের সমাগম বাড়ছে। আমাদের বাড়ি অনেকটা নিরিবিলি পরিবেশে ছিল। সচরাচর কেউ আসতো না আমাদের বাড়ি। অকস্মাৎ এমন মানুষের সমাগম দেখে অজানা এক আতঙ্কে পুরো শরীর কম্পিত হয়ে ওঠে আমার। মনে মনে যে ভয়টা পাচ্ছিলাম সেটাই সত্য হয়। মানুষের সমাগম ঠেলে ভেতরে প্রবেশ করে দেখি আব্বা মা বোন, এমনকি আমাদের ঘরের চিহ্নটুকুও নেই। সব আগুনে দগ্ধ হয়ে গেছে। রাতে মা রান্না শেষ করে ভেজা লাকড়ি উনুনের ওপর শুকানোর জন্য রেখে দিত। সেই ভেজা লাকড়ি আস্তে আস্তে শুকিয়ে আগুন লেগে যায়। আর সেই আগুনে সবাইকে জ্বালিয়ে দেয়। আব্বা সারাদিন মাঠে কাজ করত, অন্যের কামলা খাটত। সারাদিনের ক্লান্তি শেষে রাতে ঘুমালে তার কোনো হুঁশ থাকত না। আর মায়ের সারা অঙ্গে ব্যথা বিষ ছিল। সারা রাত ঘুমাতে পারত না। তাই ঘুমের ওষুধ খেয়ে রাতভর পড়ে থাকত। তাই হয়তো আগুন লাগলে তারা টের পায়নি। আর যখন টের পেয়েছিল, তখন হয়তো তাদের ঘর থেকে বের হবার কোনো রাস্তা ছিল না। হয়তো বাঁচার জন্য হাঁক ছেড়েছিল। কিন্তু তাদের চিৎকার কারো কর্ণপাত হয়নি। আমি আর ভাই বেঁচে থেকেও যেন মরে গিয়েছিলাম। কোথায় যাব, কার কাছে থাকবো বুঝে উঠতে পারছিলাম না। আমাদের দুঃসময়ের চাচিজান, অর্থাৎ ইরহান ভাইজানের আম্মা, আমাদের পাশে ঢাল হয়ে দাঁড়ান। আমাদের পাশের গ্রামে তার বাবার বাড়ি ছিল। তিনি আমাদের এই করুণ অবস্থা দেখে আমাকে তাদের বাড়িতে আশ্রয় দেন। আর ভাইকে গ্রামের লোকেরা একটা মুদিখানার দোকানে রেখে দেন। কিন্তু শর্ত দেন, ভাই দোকানে কাজ করার বিনিময়ে তারা ভাইকে থাকতে দেবে আর দুবেলা খেতে দেবে, কিন্তু কোনো মাইনে দেবে না। ভাই তাতে রাজি হয়। ভাইকে ছেড়ে আমিও চলে আসি চেয়ারম্যানের বাড়িতে। কিন্তু একটা মেয়েকে কতদিন বসিয়ে বসিয়ে খেতে দিবে তারা। তাই চাচি আমাকে বাড়ির কাজে নিযুক্ত করেন। আমি ঘরদোর পরিষ্কার করা থেকে শুরু করে সমস্ত কাজ করতাম। এমনকি ইরহান ভাইজানের রুম পরিষ্কার করা, তার কাপড় চোপড় পরিষ্কার করতে হতো আমাকে। এ বাড়িতে আসার পর থেকেই ইরহান ভাইজানের কুদৃষ্টি পড়ে আমার ওপর। নানান কাজের বাহানায় তার রুমে ডাকতো আমাকে। শুধু তাই নয়, রাতে মাঝে মধ্যে তিনি আমার রুমে গিয়ে বাজেভাবে স্পর্শ করত। আমি অনেক চেষ্টা করেও কাউকে এ ব্যাপারে বলতে পারিনি। বললে কেউ আমার কথায় বিশ্বাস করত না। আবার আমার শেষ আশ্রয়স্থলটুকু হারিয়ে যেত।
আমি ইরহান ভাইজানের থেকে যথাসম্ভব নিজেকে লুকিয়ে রাখতাম, কিন্তু বেশি দিন লুকিয়ে রাখতে পারিনি। অকস্মাৎ একদিন খবর আসে ভাই যে দোকানে কাজ করত সেখানে মাস শেষে অনেক টাকার গরমিল হয়েছে। মালিকের ধারণা টাকা চুরি করেছে। সে টাকা চুরির দায়ভার ভাইয়ের উপর পড়ে। মালিক জানায় ভাই যদি সব টাকা দিতে না পারে তাহলে ভাইকে পুলিশে দেবে। আমি চাচাজানকে এই ব্যাপারে বলি। তিনি যেহেতু চেয়ারম্যান ছিলেন, তিনি চাইলে ব্যাপারটা মিটমাট করতে পারতেন, কিন্তু তিনি কোনো ঝামেলায় জড়াতে চাননি। আবার আমি টাকা চাইলেও তিনি টাকা দিতে নারাজ হন। ভাইকে বাঁচাতে বাধ্য হয়ে আমি চাচাজানের লকার থেকে টাকা চুরি করি। আর সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। যে ভুলের মাসুল দিতে গিয়ে কলঙ্কিনী হতে হয়েছে আমাকে। আমি যেহেতু সকলের রুম পরিষ্কার গোছগাছ করতাম, তাই সবার রুমের ব্যাপারে কম বেশি জানতাম কোথায় কি থাকে। এমনকি চাচার লকারের চাবি কোথায় থাকে সেটাও জানতাম। কয়েক মাস আগে পাশের গ্রামের রবিল মেম্বারের মেয়ের বিয়েতে চেয়ারম্যান চাচারা সপরিবারে আমন্ত্রিত ছিলেন। অবশ্য আমাকেও যেতে বলেছিল, কিন্তু আমার মাথায় শুধু ভাইকে কিভাবে পুলিশের হাত থেকে বাঁচাবো সেই কথাই ঘুরপাক খাচ্ছিল। তাই আমি আমার মিথ্যে অসুস্থতার কথা বলে বাড়িতে থেকে যাই। সবাই যখন একে একে বাড়ি থেকে বেরিয়ে যায়, ঠিক তখনই আমি চুপি চুপি চেয়ারম্যান চাচার রুমে প্রবেশ করে লকার থেকে টাকা চুরি করি। কিন্তু টাকা নিয়ে বের হবার আগেই ইরহান ভাইজান দরজায় এসে দাঁড়ায়। তাকে দেখা মাত্রই আমার হাত থেকে আপনা আপনি টাকা নিচে পড়ে যায়। যা দেখে ইরহান ভাইজান নিচে থেকে টাকা তুলে আমার হাতে দিয়ে আমাকে নিজের কাছে টেনে নিয়ে বললেন, তুই বড্ড বোকারে পলি। তুই নিশ্চয়ই বুঝতে পেরেছিস আমি ঠিক কি চাই। তুই যদি আমার প্রস্তাবে রাজি হতিস তাহলে আজ তোর চুরির অপবাদ নিজের ঘাড়ে নিতে হতো না, আর না তোর ভাইয়ের ওপর অত্যাচার নির্যাতন হতো। এখনো সময় আছে, রাজি হয়ে যা পলি। এতে তোরও লাভ আর আমারও। আমাকে মাফ করবেন ভাইজান, আমি এই পাপ করতে পারবো না। চুরির অপরাধে বাবা তোর কি শাস্তি দিবে জানিস তো পলি? ইরহান ভাইজানের কথা শুনে আমার পুরো শরীর কম্পিত হয়ে ওঠে। আমি আমতা আমতা করে বলি, হ্যাঁ জানি। চুরির অপরাধে চেয়ারম্যান চাচা আমার হাত কর্তন করে নেবে। পৃথিবীতে কত মানুষ আছে যাদের হাত নেই পা নেই, তবু তারা বেঁচে আছে, হাসি খুশিতেই আছে। আমিও না হয় তাদের মতো একজন হয়েই বাঁচব। তবুও আপনার মতো একটা জানোয়ারের কাছে আমি কখনোই নিজেকে বিলিয়ে দেব না। আর খুব শীঘ্রই আপনার মুখোশ আমি খুলে দিব। আমি ইজান ভাইজানের কাছে আপনার সমস্ত অপকর্মের কথা বলে দিব। আমার কথা শোনা মাত্রই ইরহান ভাইজান আমার দুই হাত পেছনে মুচড়ে ধরে বলে, আমাকে দেমাক দেখাস তুই? এই ইরহানকে? তুই ইরহান সম্পর্কে কিছুই জানিস না বলে। ইরহান যা চায় তাই পায়। সেখানে তুই তো সামান্য একটা কাজের মেয়ে। আর একটা কাজের মেয়ে হয়েও এত তেজ আসে কোথা থেকে তোর? তোকে অনেকবার অনেকভাবে বুঝিয়েছি আমি, কিন্তু সোজা আঙ্গুলে যখন ঘি ওঠেনি তখন আঙ্গুল বাঁকা করতে হচ্ছে। আজকে এই মুহূর্তে আমি তোর তেজ তোর অহংকার আমি ভেঙে ঘুরিয়ে দেব বলে ইরহান ভাইজান আমাকে বিছানায় ফেলে পশুর মতো আমার উপর ঝাঁপিয়ে পড়ে। আমি নিজেকে রক্ষা করার অনেক চেষ্টা করেছি, কিন্তু একটা পশুর সাথে পেরে উঠিনি। আমার সর্বস্ব লুটিয়ে নিয়েছে অমানুষটা। তুমি কাউকে কিছু বলনি কেন? অন্ততপক্ষে ইজান ভাইকে বলতে পারতে। বলতে চেয়েছিলাম ভাবি, কিন্তু পারিনি। অমানুষের হাত যে অনেক লম্বা হয়। ইরহান ভাইজান আমার সর্বস্ব লুটিয়ে নিয়ে ক্ষান্ত হয়নি। সেটা ভিডিও করেও রেখেছিল, যেখানে তাকে না দেখা গেলেও আমার চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছিল। সে আমার ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দেয়। আমার ভাইটার কথা চিন্তা করে চুপ ছিলাম আমি, কারণ ভিডিওটা ভাইরাল হলে মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা খোলা ছিল না আমার। আমার সেই চুপ থাকাকে ইরহান ভাইজান কাজে লাগিয়ে দিনের পর দিন ইন্টিমেন্ট হয়েছে আমার সাথে। আর যখন তার পাপের ফসল আমার গর্ভে আসে, তখন সে আমার হাতে কয়েক হাজার টাকার চকচকে নোট ধরিয়ে দিয়ে বলে, তোর পাপের ফসলের দায়ভার আমি নিতে পারবো না। তুই যেহেতু আমাদের বাড়ির কাজের লোক, তাই এ ব্যাপারটা জানাজানি হলে আমার বাবার মান সম্মান নষ্ট হবে। তাই কেউ কিছু জানার আগেই অ্যাবর্ষণ করে নিস। আর যদি কোনো প্রকার চালাকি করার চেষ্টা করিস, তাহলে তোর ভিডিও ভাইরাল হবার পাশাপাশি তোর ভাইও এই পৃথিবী দেখে চিরদিনের জন্য বিদায় নেবে। সব দিক থেকেই আমি অপারগ ছিলাম। বারবার মনে হচ্ছিল আপনাকে এই কথাটা জানানো প্রয়োজন,
আপনি আমাকে সাহায্য করতে পারবেন। এখন আপনি বলে দিন, আমি কি করব? আমার কি করা উচিত? তুমি অ্যাবর্শন করবে না পলি। পাপ তোমরা দুজনেই করেছ। তোমার গর্ভের শিশুটা নিষ্পাপ। তোমাদের পাপের শাস্তি কেন একটা নিষ্পাপ শিশু ভোগ করবে? একটা নিষ্পাপ প্রাণকে দুনিয়ার আলো দেখা থেকে বঞ্চিত করো না পলি। বাচ্চাটাকে দুনিয়ার আলো দেখাও। কিন্তু ভাবি, একটা অবিবাহিত মেয়ের বাচ্চা পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে কার পরিচয়ে বড় হবে? লোকে যে তাকে আজন্মা বলে ডাকবে, কেউ তাকে অজন্মা বলে ডাকবে না পলি। সে প্রীতি পরিচয় পাবে। যে আছে, সেও আর 5টা বাচ্চার মতো মা বাবার আদর স্নেহে বড় হবে। কিন্তু ভাবি, যদিও বাবার মুখের ওপর কথা বলার সাহস আমার নেই, তবুও আমি এই সকালে এই বিষয় নিয়ে বাবার সাথে কথা বলবো। একটা নিষ্পাপ প্রাণ বাঁচাতে যদি আমাকে সতীনের সংসার করতে হয়, আমি করব। তবুও তোমার সাথে কোনো অন্যায় আমি হতে দেব না পলি। পলি তৎক্ষণাৎ অদিতিয়াকে জড়িয়ে ধরে বলল, আপনি অনেক বড় মনের মানুষ ভাবি। বুকের উপর থেকে অনেক বড় একটা পাথর সরে গেল। অদিতিয়া পলির চোখের পানি মুছে দিয়ে বলল, কান্নাকাটি না করে নিজের কাজে মনোযোগ দাও। আমি কথা দিচ্ছি, তুমি ন্যায় বিচার পাবে। ঠিক আছে ভাবি, বলে পলি অদিতিয়ার রুম থেকে বেরিয়ে গেল। পলি যেতেই অদিতিয়া দরজা বন্ধ করে ডুকরে কেঁদে উঠল। সে রাতে অদিতিয়ার খাওয়া হলো না। যারা কয়েকবার ডাকতে আসলেও অদিতিয়া ক্ষুধা নেই বলে মিথ্যে বাহানায় সবার আড়ালে থেকেছে। মূলত সে চায়নি সকালের আগে কারো মুখোমুখি হতে। সকাল সকাল চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে ঘুম ভেঙে যায় অদিতিয়ার। অদিতিয়া তড়িঘড়ি করে উঠে দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 8টা বেজে গেছে। রাতে অনেক কান্নাকাটি করার দৌড়ন অদিতিয়া মাথা ব্যথায় ঘুমোতে পারছিল না। সে সময় রাত 12টা বাজে। ইরহান তখন মদ খেয়ে মাতাল হয়ে রুমে প্রবেশ করে। ইরহানকে দেখে ঘৃণায় গা ঘিনঘিনে করে ওঠে অদিতিয়ার। অদিতিয়া ইরহানের রুম ছেড়ে পাশের রুমে গিয়ে ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ে, যার কারণে ঘুম থেকে উঠতে অনেক বেলা হয়ে যায় তার। ঘুমের জন্য ফজরের নামাজটা মিস হয়ে গেছে ভাবতেই অদিতিয়ার নিজের ওপর রাগ হলো। অদিতিয়া সবে বিছানা থেকে নামতে যাবে, তার আগেই দরজায় করাঘাত শুনতে পেল। অদিতিয়া তড়িঘড়ি করে নেমে দরজা খুলে দিতেই যারা হাঁফাতে হাঁফাতে এসে বলল, বৈঠকখানায় পলির লাশ পাওয়া গেছে অদিতিয়া। পলির লাশ পাওয়া গেছে মানে? কে মারল পলিকে? কেউ মারেনি। পলি বৈঠকখানায় ফ্যানে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুঝতে পারছি না, মেয়েটা আত্মহত্যা করতে গেল কেন? সে তো দিব্যি হাসি খুশি ছিল। আত্মহত্যা করার কোনো কারণেই তার কাছে। তবুও কেন মেয়েটা আত্মহত্যার পথ বেছে নিল? কথাটা শোনা মাত্রই অদিতিয়া ঠাস করে ফ্লোরে বসে পড়ল। দর্শন দেন্দ্রিয় থেকে আপনা আপনি পানি গড়িয়ে পড়ল। পলির সাথে কাটানো মুহূর্তগুলো চোখের সামনে ভেসে উঠতেই নিঃশ্বাস ভারী হয়ে এলো তার। অদিতিয়া মনে মনে বলল, মেয়েটার সাথে রাতেও কত কথা হলো, তাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখালাম। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে কি থেকে কি হয়ে গেল। পলি তো আমাকে বলেছিল সে মরতে চায় না, তার ভাইয়ের জন্য বাঁচতে চায়। তাহলে পলি ফাবিলের কথা বাদ দিয়ে কেন আত্মহত্যার পথ বেছে নিল? অদিতিয়ার ভাবনার মাঝে যারা বলে উঠল, জানো অদিতিয়া, আমার মনে হচ্ছে আমাদের যা দেখানো হচ্ছে সেটা সত্য নয়। সত্যের আড়ালে মিথ্যা লুকিয়ে রয়েছে। তুমি কি বলতে চাইছো বুঝতে পারছি না আপু। একটা হিসাব আমি কিছুতেই মেলাতে পারছি না অদিতিয়া। পলির যদি আত্মহত্যা করারই ছিল, ও তো নিজের রুমে করতে পারত। ও কেন বৈঠকখানায় আত্মহত্যা করতে গেল? ছোট চাচির কাছে শুনেছি বৈঠকখানা আমাদের দাদা শ্বশুরের সময়ে তৈরি করা। তিনিও একজন চেয়ারম্যান ছিলেন বৈঠকখানায়। তিনি গ্রামের লোকেদের সালিশ করতেন। এমনকি বড় বড় লোকেরা আসলে তাদের সাথে তিনি বৈঠকখানায় মিলিত হতেন। তিনি মারা যাওয়ার পর বাবা সেই ধারা অব্যাহত রাখেন। কিন্তু আজ থেকে 10 বছর আগে কোনো কারণবশত বাবা বৈঠকখানা পরিত্যক্ত ঘোষণা করেন। বড় তালা ঝুলিয়ে দেওয়া হয় বৈঠকখানার দরজায়। বলে এত জায়গা থাকতে 10 বছর আগে বন্ধ হওয়া বৈঠকখানায় কেন আত্মহত্যা করল? বুঝতে পারছি না, এটা কি আদৌ আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন? আর যদি খুন হয়েও থাকে, তাহলে কে করলো পলির খুন? আর কেনই বা করল? ভাইয়ের বাতাস তোমার উপরও লেগে গেছে দেখছি। পুলিশের বউ, পুলিশের মতোই গোয়েন্দাগিরি করছো। হ্যাঁ করছি।
কিন্তু সেটা সন্দেহের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আমি চাইলেও পলের সাথে ঠিক কি হয়েছে সেটা খুঁজে বের করতে পারবো না। আর না পারবো অপরাধীদের শাস্তি দিতে। শাশুড়ি আম্মা আমার কাছে এসে হাত জোড় করে বলেছেন, আমি পোয়াতি মানুষ, আমি যেন পলির ব্যাপারে মাথা না ঘামাই। এমনকি ইঝানকেও পলির ব্যাপারে জানতে নিষেধ করেছেন। একটাবার বৈঠকখানায় ঢুকতেও দেয়নি আমাকে। তুমি আসো, সবটা নিজের চোখেই দেখবে বলে যারা নিচে চলে গেল। অদিতিয়া যারার পিছু পিছু রুম থেকে বেরিয়ে বৈঠকখানায় গিয়ে দেখে সেখানে অনেক মানুষের সমাগম রয়েছে। অদিতিয়া তাদের সরিয়ে ভেতরে গিয়ে দেখল পলির লাশ তখনও ফ্যানের সাথে ঝুলছে, যা দেখে কলিজা মোচড় দিয়ে উঠল অদিতিয়ার। অদিতিয়া তার ছোট চাচি শাশুড়ি রত্নাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দিল। সে কিছুতেই পলির মৃত্যু মেনে নিতে পারছে না। রত্না অদিতিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এভাবে ভেঙে পড়লে চলবে না। নিজেকে শক্ত করো অদিতিয়া, মানুষ মাত্রই মরণশীল। যেটা হয়েছে সেটা মেনে নাও। কিভাবে মেনে নেব চাচি? রাতেও মেয়েটার সাথে কত কথা হয়েছে আমার। আমার মনে হচ্ছে পলি আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছে চাচি। আর তাকে খুন করেছে শামচুল জর্দারের ছোট ছেলে ইরহান জর্দার। অদিতিয়ার কথায় চমকে উঠল রত্না। সে তৎক্ষণাৎ অদিতিয়াকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বলল, এই কথাটা ভুলেও আর মুখ থেকে বের করো না অদিতিয়া। না হয় তোমার সাথেও সেটাই হবে যেটা পলির সাথে হয়েছে বলে। শাড়ির আঁচল দিয়ে চোখ মুছিয়ে রত্না বৈঠকখানা থেকে বেরিয়ে এলেন। তার যাওয়ার কিছুক্ষণ পরেই থানার ওসি সহ দুজন কনস্টেবল বৈঠকখানায় প্রবেশ করলেন। তাদেরকে নাকি স্বয়ং শামসুল জোয়ারদার কল করে ডেকেছেন। ওসি আসা মাত্রই শামসুল জোয়ারদার তাকে আলাদা ডেকে নিয়ে বললেন, টাকা সময় মতো তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। তবে যা করার ভেবেচিন্তে করো। আমার বা আমার ছেলের কোনো প্রকার সম্মানহানি যেন না হয়। আমি থাকতে আপনার কিসের টেনশন? আপনি অযথায় টেনশন করছেন চেয়ারম্যান সাহেব। আমি কথা নয়, কাজে বিশ্বাস করি। যাও, গিয়ে নিজের কাজ করো। ঠিক আছে চেয়ারম্যান সাহেব। বলেই ওসি কনস্টেবলদেরকে পলির লাশ নিচে নামাতে বললেন। তারা ওসির কথা মতো পলির ঝুলন্ত লাশ নিচে নামিয়ে নিয়ে আসলো। অদিতায় একটু সামনে এগিয়ে গিয়ে দেখল পলির নাক, মুখ, কান দিয়ে রক্ত বের হচ্ছে। গলায় ফাঁস দিলে আত্মহত্যা করলে সাধারণত গলায় দাগ হয়ে যাওয়ার কথা, কিন্তু পলির গলায় সেরকম কোনো চিহ্ন না দেখে অদিতিয়ার সন্দেহ আরো গাঢ় হয়। অদিতিয়া ওসিকে কিছু বলতে যাবে, তার আগেই একজন কনস্টেবল পলির হাতের মুঠো থেকে একটা চিরকুট বের করে ওসির হাতে দেয়। ওসি সকলের সামনে চিরকুট পড়তে শুরু করে। চিরকুটে লেখা ছিল, আমার লেখাটা যখন আপনারা পড়বেন তখন হয়তো আমি আপনাদের মাঝে থাকব না। সত্যি বলতে মানব সমাজে বসবাস করার মতো মুখ আমার ছিল না। আমি অপকর্মে লিপ্ত হয়ে পড়েছিলাম। নিজের মুখ দেখতে নিজেরই ঘৃণা হচ্ছিল। তাই আমি স্বেচ্ছায় মৃত্যুকে গ্রহণ করে নিয়েছি। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। তবে চেয়ারম্যান চাচার কাছে আমার একটা শেষ অনুরোধ রইল, আমার লাশটা যেন পোস্টমর্টেম করা না হয়। ওসি সাহেব এটুকু পরে বললেন, মেয়েটা যেহেতু স্বীকারোক্তি দিয়ে গিয়েছে, আবার সেই ইচ্ছাস্বরূপ তার পোস্টমর্টেম না করার অনুরোধ জানিয়েছে, সেহেতু আমাদের আর কিছু করার নেই। আপনারা লাশ দাফন কাফন করার ব্যবস্থা করুন বলে ওসি চেয়ারম্যানের সাথে হ্যান্ডশেক করে বৈঠকখানা থেকে বেরিয়ে গাড়ি নিয়ে তাদের গন্তব্যে রওনা হলেন। ইরহান তখনও গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। অদিতিয়া গুটি গুটি পায়ে এগিয়ে এসে ইরহানের বিছানার পাশে বসে খুঁটিয়ে খুঁটিয়ে ইরহানকে দেখে বলল, ঘুমন্ত অবস্থায় কি মায়াবী লাগছে আপনাকে? মনে হচ্ছে সদ্য জন্ম নেওয়া নিষ্পাপ শিশু। কিন্তু কেউ না জানুক, আমি জানি আপনি একটা খুনি। নিজের আসল চেহারা যাতে কারো সামনে প্রকাশ না পায় সেজন্য পলিকে খুন করে ফ্যানের সাথে ঝুলিয়ে রেখেছেন, যাতে মানুষ ভাবে পলি আত্মহত্যা করেছে। সেটার প্রমাণস্বরূপ আবার সুসাইড নোটও লিখে রেখেছেন। বাহ, কি দারুণ আইডিয়া! আসলে তুই কোনো মানুষের কাতারে পড়িস না ইরহান। তুই একটা জানোয়ার, মানুষরূপী জানোয়ার। একটা জানোয়ারের বেঁচে থাকার কোনো অধিকার নেই বলে অদিতিয়া ইরহানের মুখের উপর বালিশ চেপে ধরে বলল, তোর মতো নর্দমার কীট বেঁচে থাকা মানে পলির মতো হাজারটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাওয়া। কিন্তু এই অদিতিয়া আর কোনো মেয়ের সাথে অন্যায় হতে দিবে না।
ইরহান তখন বাঁচার জন্য ছটফট করতে লাগলো। এক পর্যায়ে ছটফট করতে করতে তার হাত পা স্থির হয়ে গেল, যা দেখে অদিতিয়া পৈশাচিক হাসি এসে নিজেকে বাহবা দিয়ে বলল, বাহ অদিতিয়া, বাহ, একটা জানোয়ারের বিনাশ করলি তুই। ফজরের আজানের মিষ্টি ধ্বনি শুনে ঘুম ভেঙে যায় যারার। যারা তড়িঘড়ি করে উঠে ওয়াশরুম থেকে অজু করে ফজরের নামাজ শেষ করে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে জায়নামাজ গুছিয়ে নির্ধারিত স্থানে রেখে দিয়ে রান্নাঘরে যায়। মুক্তি বেগম সবার জন্য নাস্তা তৈরি করছেন, আর তার দুই জা তাকে ওটা ওটা দিয়ে সাহায্য করছে। যারাকে রান্নাঘরে দেখে মুক্তি বেগম বললেন, তুমি এত সকাল সকাল নিচে আসতে গেলে কেন মা? তোমার অসুস্থ শরীর নিয়ে এত সকালে ওঠার প্রয়োজন নেই। যদি কোনো অঘটন ঘটে যায় তখন ইজহান আমাকে ছেড়ে কথা বলবে না। আপনি শুধু শুধু চিন্তা করছেন মা, আমি একদম ঠিক আছি। তবু এই সময় তোমার সাবধান থাকা উচিত। সবসময় শুয়ে বসে থাকতে ভালো লাগে না মা। আমি আপনাদের কাজে সাহায্য করি? একদমই না। কাজের জন্য আমি আছি, মেজো সেজো আছে, অদিতিও আছে। আমরা সবাই সবটা সামলে নিব। তোমাকে কিছু করতে হবে না। আচ্ছা মা, আপনারা সবাই এখানে রয়েছেন, কিন্তু অদিতিয়াকে দেখছি না যে। অদিতিয়া কি এখনো নিচে আসেনি? না তো। গতকাল পলির দাফন কাফন শেষ করার পর অদিতিয়াকে আর দেখতে পাইনি। রাতে কিছু খায়নি মেয়েটা। কতবার ডাকা হলো খেতে আসার জন্য, কিন্তু সে ক্ষুধা নেই বলে এড়িয়ে গেল। আসলে অদিতিয়া পলিকে খুব ভালোবাসতো। বিয়ের পর থেকেই সবসময় পলির সাথে থেকেছে। পলির এমন মৃত্যু মেনে নিতে পারেনি অদিতিয়া। বড্ড ভেঙে পড়েছে। ঠিক আছে মা, আমি গিয়ে দেখছি। আচ্ছা যাও, সাবধানে যেও। যারা ইরহানের রুমে এসে দরজায় টোকা দিতেই দরজা খুলে গেল। যারা রুমের ভেতর প্রবেশ করে অদিতিয়াকে দেখে বাকরুদ্ধ হয়ে গেল। অদিতিয়া বিধ্বস্ত অবস্থায় ফ্লোরে বসে রয়েছে। শাড়ির আঁচল ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। চুলগুলো এলোমেলো হয়ে আছে। দু চোখ লাল বর্ণ ধারণ করেছে, যেন মনে হচ্ছে চোখ দিয়ে আগুন বেরোচ্ছে। যারা অদিতিয়ার পাশে বসে অদিতিয়ার বলে ডাক দিতে সে চমকে উঠে বলল, আমি ছবি না আপু, আমি একটা খুনি। কি আবুল তাবুল বকছো? মাথা খারাপ হয়ে গেছে তোমার? সত্যি বলছি, আমি তোমার দেবরকে খুন করেছি। বিশ্বাস না হয় নিজে চোখে গিয়ে দেখো। কথাটা শোনা মাত্রই যারা দৌড়ে বিছানায় গিয়ে দেখল ইরহানের শ্বাস চলছে না। ইরহান সত্যি মারা গিয়েছে। ইরহানের নিথর দেহ দেখে যারা যেন বাকশক্তি হারিয়ে ফেলল। সে ভাবতে পারেনি অদিতিয়া খুন করার মতো এমন একটা জঘন্য অপরাধ করতে পারে। অদিতিয়ার শেষ পরিণতির কথা ভাবতেই গায়ে কাটা দিয়ে উঠল যারার। বিশেষ করে ইরহানকে শামসুল জর্দার অনেক বেশি ভালোবাসেন। তার ছেলের খনিকে তিনি নিশ্চয়ই ছেড়ে কথা বলবেন না। যারা এসে অদিতিয়ার হাত ধরে বলল, তুমি জানো তোমার শেষ পরিণতি কি হতে চলেছে? জানি আপু, বড় জোর ফাঁসি হবে। কিন্তু এতে আমার কোনো আফসোস নেই। আমি কোনো মানুষের খুন করিনি, করেছি একটা জানোয়ারের। ওই মানুষটা বেঁচে থাকলে পলের মতো হাজারটা মেয়ে সমাজে নষ্টা মেয়ের উপাধি পেত। হাজার হাজার নিষ্পাপ প্রাণ পৃথিবীর আলো দেখার আগেই মাতৃক গর্ভ দেখে মারা যেত না। তুমি ঠিকই বলেছিলে আপু, আমাদের যা দেখানো হয়েছিল সেটা সত্য নয়। সত্যের আড়ালে মিথ্যা লুকিয়েছিল। পলি আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছে। তাকে খুন করেছিল ওই অমানুষটা। পলি ওর বাচ্চার মা হতে চলেছিল, যেটা পলি সেদিন রাতে আমাকে জানায়। আমি বলেছিলাম সকালে বাবার সাথে এ বিষয়ে কথা বলবো। পলি যখন আমাকে সব বলে নিজের কাজে চলে যায়, তখন আমি দরজার কাছ থেকে কারো ছায়া সরে যেতে দেখেছিলাম। কিন্তু আমি ব্যাপারটা নিয়ে ততটা মাথা ঘামাইনি। তখন সে জায়গায় দাঁড়িয়ে ইরহান আমাদের কথা শুনছিল, আর ওই পলিকে খুন করে সুসাইড বলে চালিয়ে দিয়েছে। তুমি এতটা শিওর হয়ে কিভাবে বলছো যে ইরহানই পলির খুন করেছে? অদিতিয়া তৎক্ষণাৎ একটা বোতাম দেখিয়ে বলল, এই যে এই শার্টের বোতামটা, যেটা আমি পলের হাতের মুঠোয় পেয়েছি। আর ওই মানুষটার দিকে তাকিয়ে দেখো, তারও শার্টের বোতাম নেই। পলিকে যখন সে খুন করে তখন নিশ্চয়ই তাদের মধ্যে হাতাহাতি হয়েছিল। আর তখনই পলি ইরহানের শার্টের বোতাম ছিঁড়ে নেয়। কিন্তু দুর্ভাগ্যবশত ইরহান সেটা খেয়াল করেনি হয়তো। আর করলেও অমানুষটার কোনো ভয় ছিল না, কারণ পৃথিবীতে এমন কোনো জেল তৈরি হয়নি যেখানে তাকে আটকে রাখতে পারত। তাই তো আমি নিজের হাতে তার পাপের শাস্তি দিয়েছি, মেরে ফেলেছি তাকে। এখনোই এই ব্যাপারে কেউ কিছু জানতে পারেনি। কেউ কিছু জানার আগে
তুমি পালিয়ে যাও অদিতিয়া। তোমার খুবই কম বয়স। এখনো তোমার কাছে সারাটা জীবন পড়ে রয়েছে। তুমি দূরে কোথাও চলে যাও, নিজেকে প্রতিষ্ঠিত করো। না আপু, খুনি তকমা গায়ে লাগিয়ে আমি বাঁচতে চাই না। তুমি কোনো অন্যায় করনি অদিতিয়া। আমি তোমার জায়গায় থাকলে হয়তো এটা করতে পারতাম না। তুমি পেছনের দরজা দিয়ে বেরিয়ে যাও। আমি আমার সন্তানের কসম করে বলছি, কেউ কোনোদিন তোমার ব্যাপারে জানতে পারবে না। তুমি পালিয়ে যাও অদিতিয়া। অদিতিয়া জারার কথা মতো পেছনের দরজা দিয়ে বেরিয়ে প্রাণপণে দৌড়াতে থাকে। ততক্ষণে চেয়ারম্যান বাড়িতে শোরগোল পড়ে যায়। পুরো গ্রামে ছড়িয়ে পড়ে ইরহানের মৃত্যুর খবর। সেই সাথে এটাও ছড়িয়ে পড়ে যে স্বামীকে খুন করে নববধূ পালিয়ে গিয়েছে। প্রত্যেক থানায় অদিতিয়ার ছবি পাঠিয়ে দেওয়া হয়। মোড়ে মোড়ে পুলিশ গাড়ি থামিয়ে অদিতিয়ার খোঁজ করছে। অদিতিয়া তখন শহরের মধ্যে প্রবেশ করেছে। তখনই পুলিশের নজরে আসে সে। অদিতিয়া পুলিশ দেখা মাত্রই কোনো কিছু না ভেবে দৌড় দেয়। আর তখনই একটা ট্রাক অদিতিয়াকে পিষে দিয়ে যায়। তাজা রক্তে ভেসে ওঠে ঘটনাস্থল। দুচোখে স্বামী সন্তান সংসার নিয়ে সুখে থাকার স্বপ্ন দেখা মেয়েটার শেষ পরিণতি হয় মৃত্যু। সমাপ্ত।